পশ্চিম আকাশের বুকে কালো মেঘের দল বাসা বেঁধেছে। এ যেন বাতাসকে সঙ্গে নিয়ে বৃষ্টি হয়ে মাটির বুকে আছড়ে পড়বে। চারিদিকে চলছে জমজমাট ধান মাড়াইয়ের কাজ। বৃষ্টির আভাস দেখে সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে কাজ শেষ করার জন্য। এইদিকে মনের আনন্দে কাজ করেই যাচ্ছে নীল। বৃষ্টি নামবে নামবে ভাব, সেদিকে যেন খেয়াল নেই নীলের। নীলের যেন হুঁশই নেই কি হতে চলেছে সামনে। এইদিকে পারভেজ আকাশের এমন ভয়ঙ্কর অবস্থা দেখে নীলকে বলে, কাজ করো, আরো বেশি বেশি করে কাজ করো। কাজ করতে আইছি, কাজ করবো না তো বসে বসে বাংলা সিনেমা দেখে সময় পার করবো নাকি? সিনেমা দেখে সময় পার করতে হবে না। আকাশের যেই অবস্থা তাতে সেই আমাদের দিয়ে দৌড়ানোর শুটিং করবে। মামা তুই কি সব বলতেছিস? তোর কথার আগামাতা তো আমি কিছুই বুঝতেছি না। আকাশের দিকে একবার তাকিয়ে দেখো কি তার ভয়ঙ্কর রূপ। পারভেজের কথা শুনে নীল মাথা তুলে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে মেঘের অবস্থা দেখে বলে, এমন কাল বৈশাখী মেঘে আকাশটা কখন সাজলো বুঝতেই পারলাম না। বোঝারও দরকার নেই, মামা বাঁচতে চাইলে দৌড় শুরু করো। হ্যাঁ দোস্ত, তাড়াতাড়ি চল, বাড়িতে যাই, নাহলে চেয়ারম্যান সাহেব আমাদের পিঠে সাল বাইন্দা পিটাইবো। খোলায় যে 20 মণ ধান শুকাইতে দেওয়া হয়েছে, ভুলে গেছিস? ভুলি নাই বলেই তোকে বললাম, তাড়াতাড়ি চল মামা, লাগা দৌড়। তারপর ওরা সবাই দা কাছে নিয়ে বাড়ির পথে দৌড় শুরু করে। চারিদিকে বাতাস শন শব্দের ঝড় তুলেছে। গাছের ডালাপালা ভেঙে ভেঙে পড়ছে মাটিতে। ওরা বাতাসের সাথে পাল্লা দিয়ে দৌড়ে এসে খোলায় পৌঁছে যায়। সবাই মিলে হাত লাগিয়ে ধান ঝড়ো করে কোনো রকমে পলিথিন দিয়ে ঢেকে রাখে। অমনি গল গল শব্দের সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। ওরা দৌড়ে কাচারি ঘরে এসে আশ্রয় নেয়। আল্লাহ বাঁচাইছে, সব ধান জড়ো করতে পেরেছি, নাহলে সব ধান ভিজে একাকার হয়ে যেত। চেয়ারম্যান সাহেবও বাড়িতে নেই, উনি থাকলে আমাদের খবর করে ছাড়তো। রনি, তুই গিয়ে দেখ তো ধানে আবার পানি টানি ঢোকে নাকি। তোর বলার আগেই আমি গিয়ে দেখে এসেছি পানি যাচ্ছে না। তোরা তো ফিট বাবুর মতো বসে আছোস আর আমি বৃষ্টিতে ভিজে একাকার। মামা, তোকে আমার এই জন্যই বেশি ভালো লাগে যে কাজের কথা বলার আগেই তুই করে ফেলিস। এইটুকু কাজ করে বলেই তো তোরা আমাকে কাজে নিয়ে আসিস, নাহলে তো শৌখিনের সাথে টাঙ্কি মারতেই দিন ফুরিয়ে যেত। তা মামা, একদম ঠিক কথা বলেছিস, তোকে আমাদের সাথে সাথে এই জন্যই রাখি। এভাবে ওরা কথা বলতে থাকে। আসলে ওরা তিন বন্ধু। রনি একটু বোকা টাইপের, তাই তো সখিনা ওকে বোকা বানিয়ে এটা সেটা করে বেড়ায়, যার জন্য নীল আর পারভেজ ওকে সব সময় সাথে রাখে। বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নেই। নীল জানালা দিয়ে আনমনা হয়ে বাইরের বৃষ্টি পড়া দেখছে। এমন সময় পারভেজ নীলকে জিজ্ঞেস করে, আচ্ছা দোস্ত, তুই আমাদের সাথে কথা না বলে বাইরের দিকে একধানে তাকিয়ে আছিস কেন? বৃষ্টির ফোঁটা মাটিতে আছড়ে পড়াটাই খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। দেখ মামা, মেঘের মনের গহীনে লুকিয়ে থাকা কষ্টগুলো কি সুন্দর করে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। একদম ঠিক বলেছিস। মেঘের কষ্ট বৃষ্টি হয়ে পড়লেও আমাদের কষ্টগুলো বুকের মাঝেই জমাট বেঁধে রয়। বলতে পারিস দোস্ত, আমার সাথে কেন এমন হয়? জন্মের পর কখনো বাবাকে দেখিনি, যেরকম মাকে দেখেছি সেটাও এখন আর মনে করতে পারি না। ছোটবেলার স্মৃতি হয়েই রয়ে গেছে। দোস্ত, কষ্টটা আমি বুঝি, তোর বাবা মা নেই, আমার তো মা থেকেও নেই। আচ্ছা দোস্ত, এখন এসব কথা বাদ দে। এসব মনে করে শুধু কষ্টই পেতে হবে। আসলে নীলের এই পৃথিবীতে কেউ নেই। ওর জন্ম হতেই ওর বাবা দুনিয়ার মায়া ত্যাগ করেছে। মাও ওকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছে যখন ওর বয়স সবেমাত্র 1 বছর। আর পারভেজের মা তো থেকেও যেন নেই, কেননা সে একজন মানসিক রোগী। বৃষ্টি থামবে থামবে প্রায় সন্ধ্যা হয়ে আসে। পারভেজ, বৃষ্টি থামতে থামতে তো সন্ধ্যা হয়ে এলো, এখন এই ধান বাড়িতে কি করে নিয়ে যাব? আমিও তো সেই কথাই চিন্তা করতেছি। যদি চেয়ারম্যান বাড়িতে থাকতো তবুও একটা কিছু বলা যাইতো। এখন তো কিছুই করার নেই। এখন কি করা যায় সেটা নিয়ে একটা বুদ্ধি বের কর। মামা, আমি বলি কি, আমরা আজকে ধান বাড়িতে না নিয়ে এখানেই পাহারা দেই। কথা খারাপ বলিসনি, ধানের তো আর সমস্যা হচ্ছে না, আমরা তাহলে আজকে এখানেই থাকি, কেমন? তোরা থাকলে থাক, আমি তো মাকে ছেড়ে থাকতে পারবো না। তোরা তো জানিসই, মা রাত হলে পাগলামো বেশি করে। তোর ব্যাপারটা আমি জানি, তুই বাড়িতে চলে যা, তবে রাতে আমাদের জন্য কষ্ট করে হলেও খাবারটা দিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে, আমি যথাসময়ে তোদের জন্য খাবার নিয়ে আসবো। তোরা তাহলে থাক, আমি চললাম বাড়ির পথে।
পারভেজ উপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নীল আর রনি সেখানেই থেকে যায়। কাচারি ঘরে থাকার মতো একটা বাঁশের মাচা ছিল, তাই ওদের আর কোনো সমস্যা হলো না। রাতে পারভেজ ওদের জন্য খাবার দিয়ে যায়। দুজনেই খাবার খেয়ে শুয়ে পড়ে। রনি এতক্ষণে ঘুমিয়ে গেছে, নীল এখনও ঘুমায়নি। মা বাবা দেখতে কেমন ছিল সেটা নিয়ে ভাবতেছে। হঠাৎ নীলের কানে ভেসে আসে বাইরে কারো যেন কথা বলতেছে। একজন দুজন না, মনে হচ্ছে বেশ কয়েকজন। নীল উঠতে গিয়েও কেমন ভয়ে কেঁপে ওঠে, কেননা কথা শুনে ধান চোর মনে হচ্ছে। নীল আস্তে আস্তে রনিকে ডাকে। এই রনি, রনি, ওর তাড়াতাড়ি। নীলের ডাক যেন রনির কানে পৌঁছচ্ছেই না। নীল আবারও ডাকে। এবার ডাক শুনে রনি জবাব দেয়। কি হয়েছে, রাখছিস কেন? চুপ চুপ, বাইরে ধান চোর এসেছে, এখন কি করা যায়? কি বলিস? ধান চুরি হলে চেয়ারম্যান তো আমাদের মেরেই ফেলবে। সেটাই তো চিন্তা, ওরা তো আর খালি হাতে আসেনি, যদি আমাদের উপরে হামলা করে বসে। আমি বলি কি, চল এখান থেকে ওই ঝোপের আড়ালে গিয়ে ওদের ভূতের ভয় দেখাই। নিজেরাই ভূতের নাম শুনলে 100 হাত দূরে থাকি, আর তুই বলছিস ওদের দেখাবো ভয়? এটা করা ছাড়া আমাদের আর কোনো উপায়ও নাই। রনির কথা শুনে নীল একটু ভেবে দেখে। রনির আইডিয়াটাই ব্যবহার করতে হবে। নীল রনিকে সাথে নিয়ে সাবধানে বাইরে বেরিয়ে আসে। ধানের ঘাড়ি থেকে একটু দূরেই ছিল দুইটা ঝুপড়ি। রনি, তুই ওইখানে গিয়ে লুকা, আমি এখান থেকে যা করা সেটা করছি। ঠিক আছে দোস্ত, সাবধানে, ওরা কিন্তু বেশ কয়েকজন আছে। ঠিক আছে, তুই আবার ভয় পেয়ে শব্দ করিস না, তাহলে কিন্তু আমরাই বিপদে পড়ে যাব। আমি তোর মতো ভীতু না যে ভয় পাবো। তারপরে দুজন দুই ঝুপড়িতে লুকিয়ে পড়ে। চোর তিনজন কাগজ সরিয়ে যেই না ধানে হাত দেবে, এমন সময়। কে তোরা? ওই ধানে হাত দিলে আমি পিচাস, তোদের ঘাড় মটকে দেবো। তোদের সাহস তো কম না, আমার এরিয়াতে চুরি করতে এসেছিস? ভূতের কথা শুনে রীতিমতো চোরদের সবার কপাল থেকে ঘাম ঝরতে শুরু করেছে। একটা চোর সাহস দেখিয়ে ঝুপড়ির দিকে এগিয়ে আসতে নিলে নীল ঢিল ছুঁড়ে মারে, যেটা দেখে সেই চোর দৌড়ে পালায়। সাথে সবাই দৌড়। এদিকে নীল জোরে জোরে বলতে থাকে। তোদের কপাল ভালো যে চলে যাচ্ছিস, নাহলে আমি তোদের খেয়ে ডিনার করতাম। চোরেরা এই কথা শুনে আরো জোরে দৌড় শুরু করে। কিছু সময় পরে নীল আর রনি বের হয়ে এসে ধান কাগজ দিয়ে ঢেকে আবার ঘরে গিয়ে শুয়ে পড়ে। দোস্ত, যাই বলিস না কেন, ওরা কিন্তু হেভি ভয় পাইতো। ভয় পাবে না আবার? কিছুক্ষণের জন্য তো আমারই জানে পানি ছিল না। যাই হোক, আল্লাহ যেটা করে সেটা হয়তো ভালোর জন্যই করে। তুই ঘুমা, রাতে আবার চোর আসতে পারে, আমি পরে ঘুমাবো। আচ্ছা, আমি কিছুক্ষণ ঘুমিয়ে নেই, পরে আবার তুই ঘুমাস নে। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা। রনি আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে। এই মালটা একটা জিনিসই, ঘুমের কথা মুখ থেকে বের করতেই চোখের কোণে ঘুম চলে আসে। নীল 3টা পর্যন্ত জাগ্রত থেকে সেও ঘুমিয়ে যায়। সকালে উঠে ধান দেখে ঠিকই আছে। পারভেজ কাজে এসে নীলকে বলে। আসার সময় দেখি একটা লোক বলাবলি করতেছে রাতে এখান দিয়ে যাওয়ার সময় তাদের নাকি ভূতে ভয় দেখাইছে। মনে হয় ওদের অনেক ভয় দেখাইছে, তাই না? কথা শুনে মনে হলো ওরা আসলে অনেক ভয় পাইছে। ভয় তো পাবেই, ভূতের দেখানো ভয় আর মানুষের দেখানো ভয়ের মাঝে অনেকটাই পার্থক্য। কিরে নীল, রনি সব কি বলছে? মানুষের দেখানো ভয় আবার ভূতের দেখানো ভয়? আসলে গতকাল রাতে ধান চুরি করতে চোর এসেছিল, তখন রনের বুদ্ধিতে ওদের ভূতের ভয় দেখাইছি। শালারা এমন ভয় পাইছে সেটা বলে বোঝানো যাবে না। তাহলে এই ব্যাপার, শালাদের জন্মের শিক্ষা হয়েছে। চোরের শিক্ষা তো হয়েছেই, তবে যদি ধান চুরি করতে পারতো তাহলে দেখতি চেয়ারম্যান আমাদের কি করতো। সেটা তো করতোই। আচ্ছা চল, ধান রোদে দিয়ে আবার কাজে যাই। কাজে যেতে যে বলছিস, আমাদের পেটে কি ক্ষুধা নাই নাকি? আসার সময় দেখলাম চেয়ারম্যান চেলা খাবার নিয়ে আসতেছে। আগে নিয়ে আসুক, খেয়ে তারপর কাজ করব। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। খাবার নিয়ে আসলে ওরা খাবার খেয়ে কাজে লেগে পড়ে। বিকালে সব কাজ শেষ করে নীল বাসায় চলে আসে। নীল ওর নানির রেখে যাওয়া ভিটা বাড়িতেই থাকে। ওর নানি ওকে এত বড় করেছে, তবে দুঃখের কথা, সেও দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে নীলকে একা করে। নীল চাপকল চেপে পানি তুলে গোসল করে নেয়। চাউলের হাড়ের কাছে গিয়ে দেখে এক মুঠো চালও নেই। চাউলও তো নেই, এখন কি হবে? যেই ক্ষুধা লাগছে। নীল আর 7-5 না ভেবে গেঞ্জি নিয়ে চেয়ারম্যান বাড়িতে চলে আসে। সেখান থেকে টাকা নিয়ে বাজারে যাবে। চেয়ারম্যান চাচা বাড়িতে আছেন নাকি? বাড়িতেই আসি, তোদের টাকা নিয়ে পালিয়ে যায়নি।
চেয়ারম্যানের কথা শুনে নীল মনে একটু কষ্টই পায়, তবে কিছুই বলে না, কেননা অন্যের বাড়িতে কাজ করে খায়, কথা তো শুনতেই হবে। চেয়ারম্যান বাড়ির বাইরে এসে বলে, তোদের টাকা কি আমি মেরে খাবো নাকি? যদি তোদের থেকে কামলা না নিতাম তাহলে কি করতি? যদি আপনার বাপে আপনার মাকে বিয়ে না করতো তাহলে আপনি এই পৃথিবীতে আসতেন কি করে? কি বললি ছোট লোক? যত বড় মুখ নয় তত বড় কথা। উচিত কথা বললেই দোষ। আমরা কাম করছি বলেই টাকা নিতে এসেছি, আপনার থেকে রেশনের চাউল তো আর নিতে আসেনি। আজকে টাকা দিতে পারবো না, আমার সব কাজ শেষ করে তারপর একেবারে টাকা নিস। আপনার মুখের মিষ্টি কথা আমি শুনলেও আমার পেট তো আর শুনবে না, সে শুধু ভাত তরকারির কথাই শুনবে। তোর চাচিকে বলে দিছি কয়টা চাল আর আলু নিয়ে যা, একলা মানুষ খুব বেশি লাগবে না। শুধু চাউল আর আলু হলেই তো আর হয় না, খাবার বানাতে গেলে অনেক কিছু দরকার হয়। খাস কামলা দিয়ে তোদের আবার এত কিছু কেন লাগে? আমি জানি আমি অন্যের বাড়িতে কাম করে খাওয়া একজন কামলা, আমার পেট তো আর জানে না ও গরিবের পেট নাকি ধনীর পেট। ওর কাছে যেটা যাবে সেটাই হজম করে ফেলবে। তোর সাথে কথায় পারা অসম্ভব। এই নেই, এখানে 500 টাকা আছে, 3 জনে ভাগ করে নিস। 3 জনে টাকা পাই 5500, আর আপনি আমাকে দিচ্ছেন মাত্র 500 টাকা। তোরা গাদাই রয়ে গেলি। তোদের যদি আমি এক্ষুনি সব টাকা দিয়ে দেই তাহলে তো খেয়ে শেষ করে ফেলবি। তাই তো কম দিয়েছি, আমার কাছে বেশি রেখে দিলাম। আমার কাছে টাকা রাখা আর সোনালী ব্যাংকে রাখা একই কথা। দেখুন চেয়ারম্যান সাহেব, এমন করলে আমরা আর আপনার কাম করবো না। আমি একা হলে তাও কথা আছে, কেউ আপনার কাম করতে চায় না। পরের বছর না করস না করিস, এই বছর কাম শেষ করে যা। ঠিক আছে, এবারের পর আপনার কাম আর করবই না। নীল উপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। বাজার ঘুরে 2 কেজি চাল, ডাল আর 2টা ডিম নিয়ে বাড়ির দিকে রওনা হয়। গ্রামের মেঠো পথে সন্ধ্যার পরে আর কোনো মানুষ থাকে না বলেই চলে। নীল পা চালিয়ে হাঁটতে থাকে, কেননা বৃষ্টি আসার সম্ভাবনাই বেশি। বলতে না বলতেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে যায়। নীল কিছু দূর আসতেই দেখে একটা ডানা কাটা পরীর মতো সুন্দর মেয়ে রাস্তার ধারে বসে আছে। নীল মেয়েটাকে দেখে একটু ভয় পায়, আবার বুকে ফু দিয়ে সাহস সঞ্চয় করে কাছে এগিয়ে আসে। মেয়েটির থেকে গুনে গুনে 10 হাত দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কে আপনি, আর এখানে এই সন্ধ্যাবেলায় কি করতেছেন? নীলের কথার জবাব না দিয়ে মেয়েটি নীলের দিকে অবাক নয়নে তাকিয়ে রয়। নীল যেন মেয়েটির চোখের মায়ায় হারিয়ে গেল। এই চোখে এত মায়া সেটা ভাবতেই পারেনি নীল। নীল ভাবনা জগৎ থেকে বেরিয়ে এসে বলে, কি ব্যাপার, কথা বলছেন না কেন? যদি ভূত প্রেত হয়ে থাকেন তো সেটাও বলেন, আমি আবার এইসব থেকে অনেক ভয় পাই। নীলের এমন কথা শুনে মেয়েটি হাসবে না কাঁদবে সেটাই যেন ভেবে পাচ্ছে না। অনেক সময় চুপ থাকার পরে মেয়েটি বলে ওঠে, আমি যদি ভূতপ্রেত হয়েই থাকি তাহলে আপনি এখন কি করবেন? কি করব মানে? আমি এখান থেকে খেচ্ছে একটা দৌড় মারমু। ভূতের সাথে কি আপনি দৌড়ে পারবেন? না পাইলেও চেষ্টা করতে তো দোষ নেই। সেটাও কথা। আচ্ছা, আপনি এখানে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন নাকি? আশেপাশে চেয়ার টেবিলও তো নেই যে আপনাকে বসতে বলবো। আপনি লোকটি টেরা হলেও অনেক মজার। আচ্ছা, এখানে যদি চেয়ার থাকে তাহলে কি বসে কথা বলবেন? আপনার আর আমার বন্ধু রনের মধ্যে কোনো পার্থক্য নেই, যেটা নেই সেটা নিয়ে ভাবার কি দরকার? আপনার কি মনে হয় আমি আপনার সাথে মজা করতেছি? ওই যে দেখেন, আপনার পিছনে চেয়ার রাখা আছে। আপনি কি আসলে আমার সাথে মজা করতেছেন নাকি সন্ধ্যাবেলায় তামাক পাতা খেয়ে এসেছেন? এই দেখেন, বেশি কথা বললে কিন্তু তুলে একটা আছাড় মারমু। তোকে বলছি না, পেছনে চেয়ে দেখ, চেয়ার রাখা আছে। বৃষ্টির দমক ঝরানো কথা শুনে নীল একটু ভয়ই পায়, আর বেশ করে সন্দেহ হচ্ছে। এতবার করে পেছন ফিরে তাকাতে বলাই নীল দোয়া দূরত পরে বুকে ফু দিয়ে পেছনে ফিরে দেখে আসলেই 2টা চেয়ার রাখা আছে। নীল অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় আমি পাগল? আমাকে চেয়ারের ছবি দেখিয়ে বলবেন এটা চেয়ার, আর আমি সেটা হাসতে হাসতে বিশ্বাস করব? মনে হচ্ছে তোকে তুলে আসলেই একটা আছাড় দিই। আরে গাধা, পিছনে রাখা চেয়ারে হাত বোলাতেই তো বোঝা যায় আসল নাকি নকল। এবার আর বোকামি না করে নীল চেয়ারে হাত রাখে, আর বেশ খানিকটা ভয় পেয়েও যায়, কেননা এখানে চেয়ার আসলো কি করে। চেয়ার তো আসল, তবে এখানে এই চেয়ার নিয়ে আসলো কে? আমি আর আপনি ছাড়া এখানে তো আর কেউ নেই।
এইসব ছোটোখাটো জিনিস নিয়ে আসতে আমার আবার লোক লাগে নাকি? আমি একাই যথেষ্ট। হাতের ইশারায় এইসব করতে পারি। তার মানে আপনি জাদুবিদ্যা জানেন? আমি জাদু জানি না, তবে জাদু আমার রক্তে মিশে আছে, কারণ আমি একটা পরী। এ বললেই হলো। আপনি পরী হলে আপনার পাখা কোথায়? আমি তো শুনেছি পরীদের পিঠে দুইটা পাখা থাকে, আবার হাতে একটা তারার মতো জাদুর কাঠি থাকে। তুমি ভয় পাবে বলেই সেইগুলো রেখে মানুষের রূপে এখানে এসেছি। আসলে তোমাকে আমার খুব ভালো লাগে। সত্যি কি আপনি পরী? হ্যাঁ বাবা, আমি সত্যিই পড়ি। বিশ্বাস না হলে তোমাকে কিছু ডেমো দেখাই। বৃষ্টি উপরের কথাগুলো বলে শেষ করতেই দেখে নীল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। বৃষ্টি বেশ খানিকটা ভয় পেয়ে নীলের শরীরে স্পর্শ করে বলে, এই, তোমার আবার কি হলো? তুমি এভাবে মাটিতে পড়ে গেলে কেন? বৃষ্টির কথার কোনো জবাব দিচ্ছে না নীল। বৃষ্টি আর কিছু না ভেবে নীলকে নীলের বাড়িতে নিয়ে আসে। বিছানায় শুইয়ে দিয়ে বিছানার পাশে বসে থাকে আর নীলের মায়াভরা মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, ইস, মানুষটার চোখে মুখে কি পরিমাণ মায়া! আমি আগে দেখলেই তো এতদিনে বিয়েও করে বসতাম। আমি এসব কি ভাবছি? আমি তো একটা পড়ি। বৃষ্টি উপরের কথাগুলো মনে মনে বলছে আর একা একাই হাসতেছে। এদিকে বেশ কিছু সময় পরে নীলের জ্ঞান ফিরে আসে। নীল চোখ খুলতেই ওর পাশে বসা বৃষ্টিকে দেখে আরো ভয় পেয়ে যায়। নীলকে ভয় পেতে দেখে বৃষ্টি বলে, এই যে আমার পছন্দের মানুষ, এইভাবে আমাকে দেখে আর ভয় পেয়ে অজ্ঞান হারায়ও না তো। এমনিতেই অনেকটা সময় জ্ঞানহীন ছিলে। ওই আপনি আমার বাড়িতে কি করেন, হ্যাঁ? আর আমি রাস্তা থেকে এখানেই বা কি করে আসলাম? আমি যতদূর জানি মানুষ ঘুমের মাঝে হাঁটাচলা করে, তবে অজ্ঞান হলেই নয়। আরে বাবা, তুমি তখন অজ্ঞান হয়ে গেলে। আমি তোমাকে বাসায় নিয়ে এসেছি। সেখানে সবাই দেখলে কি বলতো? আপনি আমাকে নিয়ে এসেছেন মানে কি? আমি কি ছোট্ট শিশু যে আপনি আমার ওজন এত সহজে বর্ণন করতে পারছেন? আমার ওজন 70 কেজি। কি ব্যাপার, আপনি আমার কথা শুনে এরকম করে হাসছেন কেন? বোকার মতো কথা বললে তো তাই হাসি চেপে রাখতে পারলাম না। তুমি জানো না আমাদের কত ক্ষমতা? সেটা জানি, তাহলে আপনি 70 কেজি ওজনের একটা যুবককে এত সহজে নিয়ে আসতে পারছেন? তুমি যদি চাও তাহলে তোমাকে সহ এই ভাঙা চৌকিটাকেও ওই মাঠের মাঝখানে নিয়ে গিয়ে দেখাই। না না থাক, আপনি পারবেন, আমার বিশ্বাস হয়ে গেছে। যাক, ভালো হলো। আচ্ছা, তুমি আমার কথা শুনে অজ্ঞান হলে কেন? ওরে মা, অজ্ঞান হব না কেন? আমি মানুষের সামনে না, বরং পরীর সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম। এতে ভয় পেয়ে কি থাকা যায়? ভয় পাবার কি আছে? আমি তো তোমার আপনজন। আমাকেই তো তুমি জীবন সঙ্গিনী বানাবে। মানে কি বলছেন আপনি? কিছু না। আচ্ছা তুমি থাকো, আমি চলে যাই। অনেক সময় হলো এসেছি, পরে আবার আমার খোঁজ করতে কেউ আসলে বিপদ। তাড়াতাড়ি যান, আপনাকে আমার ঘরে কেউ দেখে ফেললে আমারও বিপদ। এমনিতেই গ্রামের সবাই আমাকে অনেক ভালোবাসে। তুমি ছেলেটাই এমন, মাটি দিয়ে তৈরি। যেই ছেলেকে সকলে পছন্দ করবেই করবে। তবে একটা কথা শুনে রাখো, তুমি নামক জিনিসটা শুধু আমার, অন্য কারো না। আমি তোমাকে আমার জন্য বুকিং করে রেখে গেলাম। বৃষ্টি উপরের কথাগুলো বলে হাসতে হাসতে ধোয়ার সাথে মিলিয়ে যায়। নীল পুরো ঘর জুড়ে দেখে কোথাও নেই। ওরে বাপরে, এ তো দেখছি সত্যি সত্যি গায়েবই পড়ে আমার চোখের সামনে থেকে নিমিশেই গায়েব হয়ে গেল। নীল উপরের কথাগুলো বলতে বলতে মনে পড়ে যায় রান্না করার কথা। তাই বিছানা থেকে উঠে রান্না করতে গিয়ে দেখে সব কিছুই তৈরি করা, যেটা দেখে নীল এক প্রকার অবাকই হয়ে যায়। কেননা ও ছাড়া ওর আপন বলতে এই পৃথিবীর বুকে দ্বিতীয় কেউ নাই। নীল রান্নাঘর দেখে মনে মনে বলে, বাহ, আমি অজ্ঞান ছিলাম বলে পরে নিজেই আমার কাজ করে দিয়ে গেছে। দেখছি ওটা তো অনেক ভালো। নীল উপরের কথাগুলো বলে খাবার বেড়ে খেয়ে নেয়। রাতে বিছানায় শুয়ে শুধু ভাবছে ওর সাথে কি ঘটে গেল। পরীর কথা ভাবতে ভাবতে ওর সামনে পরী এসে হাজির হয়ে যায়। এই যে আমার পছন্দের মানুষ, আপনি আমার কথা এত কেন ভাবছেন? হ্যাঁ, আমি ঘরে থাকতে না পেরে ছুটে আসলাম। এই তুমি আবার কে? দেখতে একদম পরীর মতো লাগছে। পরীকে তো পরীর মতোই লাগবে, তাই না? দেখি আমাকে একটা চিমটি দাও তো, আমি আবার স্বপ্নে ডুবে নই তো।
বৃষ্টি নীলের কথা শুনে হাতে চিমটি দিতে গিয়ে হাতে একটা চুমু দিয়ে বসে, যেটা নীলের শরীরে হাজার বোল্টের শকের মতো কাজ করে। কেননা এই প্রথম কোনো মেয়ের স্পর্শ ওর শরীরে পড়ল। নীল কেঁপে উঠে বলে, এই আপনি এটা কি করলেন? আজ পর্যন্ত আমার শরীরে কোনো মেয়ে মানুষ স্পর্শ করেনি। সেই জন্য তো আমি আমার পছন্দের মানুষকে একটা শখের বশে চুমু দিলাম। আপনার লজ্জা শরম নাই? এভাবে একটা অপরিচিত ছেলেকে চুমু দিয়ে আবার বলতেছেন বড় গলায়? আমার পছন্দের মানুষকে আমি চুমু দিয়েছি, এতে দোষের কি আছে? হ্যাঁ, এবার কথা বললে কিন্তু একদম ঠোঁটে চুমু দিব। হ্যাঁ, না না থাক, সেটার আর কোনো দরকার নেই। এই তো ভালো ছেলে, এখন তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। একদিন মাথায় হাত বুলিয়ে দিলে আমার অভ্যাস হয়ে যাবে, তখন মাথায় হাত না বুলালে আর ঘুমিয়ে আসবে না। আমি রোজ রাতে এসে তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াবো, সমস্যা নাই। না, সেটা মোটেও হবে না। আমি একজন মানুষ হয়ে আপনার সাথে এত মিশতে পারি না। এটা বললেও লাভ নাই, তুমি যে আমার পছন্দের তালিকায় পড়ে গেছো। আমি আমার পছন্দের জিনিস কখনো ছেড়ে দেই না। বৃষ্টির কথা শুনে নীল কিছু বলতে যাবে, এমন সময় বাইরে থেকে পারভেজ জোর গলায় বলে ওঠে, এই নীল, ঘুমিয়েছিস নাকি? তোর সাথে একটু কথা ছিল। পারভেজের ডাক শুনে নীল বেশ ভয় পেয়ে বৃষ্টিকে বলে, আপনি এখন যান, আমার বন্ধু দেখে ফেলে যা কিছু হয়ে যেতে পারে। আমি তো আপনার মুখ থেকে আমাকে ভালোবাসবেন না শুনে যাব না। দেখেন, ছোট বাচ্চাদের মতো জেদ করবেন না, ও দেখলে আসলেই সমস্যা হবে। আমাকে তুমি ছাড়া আপাতত কেউ দেখতে পারবে না। তোমার বন্ধুকে আমি দেখতে পাবো, কিন্তু সে আমাকে দেখতে পারবে না। সত্যি আপনাকে দেখতে পারবে না? না রে বাবা না, আমাকে শুধু তুমিই দেখতে পারবে। যাক বাবা, বড় বাঁচা বাঁচলাম। পারভেজ আবারও বাইরে থেকে বেশ জোর গলায় নীলকে ডেকে বলে, কিরে মামা, তুই আমার কথার জবাব না দিয়ে ভেতরে কার সাথে কথা বলতেছিস? হ্যাঁ, আরে তুই ভেতরে আয়, আমি আবার কার সাথে কথা বলবো? তোরা ছাড়া এই ভুবনে আমার কি আর কেউ আছে নাকি? নীলের কথা শুনে বৃষ্টির চোখ বড় বড় করে ওর দিকে তাকায়, যেটা দেখে নীল বেশ ভয় পায়। এইদিকে পারভেজ রুমের ভিতরে প্রবেশ করে বৃষ্টি যেখানে বসে আছে সেখানে বসতে নিলে নীল চিল্লিয়ে বলে, ওই না না, ওখানে বসিস না, ফাঁকে বসে। নীলের কথা শুনে বৃষ্টি হাসলেও পারভেজ অবাক হয়ে না বসে জিজ্ঞেস করে, কিরে মামা, তোর কি হয়েছে বলতো? আমি বাইরে থেকে শুনলাম কার সাথে কথা বললি, আবার এখানে আমাকে বসতে দিচ্ছিস না। কাহিনী কি মামা, খুলে বলতো। কিছু না, তুই এদিকে বসে। আর বলতে এসেছিস কি বল? আচ্ছা, তাহলে কাজের কথায় আসি। সন্ধ্যায় চেয়ারম্যান আমাকে বলল কালকে নাকি অন্য কাজ না করে ঘরের পালা দিতে হবে। দিব, সমস্যা কোথায়? আমাদের তো কাজ করতে হবেই। আরে মামা, আমি তো তোকে সেটাই বলতে আসলাম, একটু সকাল সকাল চলে আসিস। বুঝিস তো, যেই গরম, ঘরের কাজ অনেক কষ্টের। আচ্ছা, আমি সকাল সকাল চলে আসবো। কিরে মামা, আমি এইখানে বসে কথা বলতেছি আর তুই ওইদিকে চেয়ে আছিস কেন? কই কিছু দেখি না তো। না, তোর যে কি হলো আমি বুঝতেছি না। আচ্ছা তুই থাক, আমি তাহলে গেলাম। যা। আর পারভেজ, তুই ওখানে কিছু দেখতে পারছিস না তো? দেখতেছি তো। কি দেখছিস শুনে? এই যে তোকে একদম অদ্ভুত রকমের মানুষ মনে হচ্ছে। কি বলছিস আমি বুঝতেই পারছি না। ও আচ্ছা, তুই তাহলে যা, আমি সকালে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। পারভেজ চলে যাওয়ার পরে বৃষ্টি নীলের কলার চেপে বেশ রাগী কণ্ঠে বলে, তোমার যদি এই পৃথিবীতে আপন বলতে কেউ নাই থাকে তাহলে আমি কে? আরে বাবা, তুমি কি আমার আপন কেউ নাকি? আমি তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি, আর ভালোবাসার মানুষ সব সময় আপনজনই হয়। আমি একজন মানুষ, আপনি আমাকে কি করে ভালোবাসতে পারেন? কিছু করার নাই, তোমার নামটা যে আমার হৃদয়ে গেঁথে গেছে, যেটা চাইলেও আর মুছে ফেলা সম্ভব না। তার চেয়ে ভালো তুমিও আমার নামটা তোমার বুকে লিখে রাখো। আমি নিজের নামটাই বানান করে লিখতে পারি না, সেখানে আপনার নাম তো কঠিন। নীলের কথা শুনে বৃষ্টি নীলের বুকের বাম পাশে হাত রাখে, আর নীলের বুকে বৃষ্টির নাম খোদাই করা হয়ে যায়, যেটা দেখে নীল বলে, কি করলে এটা? এখন কেউ আমার বুকে এই নাম দেখে ফেললে কি হবে তখন? কি আর হবে, তুমি বলবে তোমার কলিজার নাম তোমার বুকে খোদাই করে রাখছো। আমিও তোমার নাম আমার বুকে খোদাই করে রেখেছি, এই দেখো। বৃষ্টি উপরের কথাগুলো বলে ওর বুক থেকে জামা সরাতে নিলে নীল হাত ধরে বাধা দিয়ে বলে,
না না, এটা করবেন না। আপনি পরপুরুষের সামনে এভাবে জামা ওঠাবেন না। তোমার এই সততা দেখেই আমার বেশি ভালো লাগে। তুমি সুযোগ পাওয়া সত্ত্বেও সেটার ব্যবহার করনি। এই জন্যই আমি নীল, অন্য কেউ না। আমার কলিজা। এবার আপনি যান, আমি ঘুমাবো। আমি তোমার মাথায় এত সময় হলো হাত বুলিয়ে দিচ্ছি, তার প্রতিদান হিসেবে শুকনো একটা চুমু হলেও তো পাই। না, আমি আপনাকে স্পর্শ করতে পারবো না। আমি নিয়ত করেছি বিয়ের আগে কোনো নারীর শরীর স্পর্শ করব না। তুমি স্পর্শ না করলে কি হবে? আমি তো স্পর্শ করতেই পারি। বৃষ্টি উপরের কথাটা বলে নীলের কপালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে নীলের চোখে ওর রাজ্যের ঘুম চলে আসে। এদিকে বৃষ্টি ওর রুমে আসতেই দেখতে পায় ওর মা খাটের উপরে বসে আছে। মাকে নিজের রুমে দেখে জিজ্ঞেস করে, আম্মু, তুমি এখন আমার রুমে কি করতেছো? বৃষ্টি, তুই কোথায় গিয়েছিলি? এখন তো তোর রুমে থাকার কথা। আসলে আম্মু, আমি দুনিয়ার একটা কাজ ফেলে এসেছিলাম, সেটাই শেষ করতে আসলাম। সেটা তো পরেও করা যেত, এখন কেন যেতে হলো? তোর আব্বু তোকে রুমে না দেখে আমাকে জিজ্ঞাসা করলো। আচ্ছা আম্মু, এরপর বাহিরে গেলেই তোমাকে বলে যাব। এখন তুই আর ছোট নেই, তাই ঢং ঢং করে ঘুরে বেড়ালে হবে না। এই পরীর রাজ্যে তোর বাবার একটা সম্মান আছে, সেটা যেন নষ্ট না হয়। আব্বু হলো এই রাজ্যের রাজা, তার সম্মান কি করে নষ্ট হবে? মারে, চাঁদের গায়েও কলঙ্ক আছে, আর সেখানে আমরা তো সামান্য পড়ি। আচ্ছা আম্মু, এই বিষয়টা আমার মাথায় থাকবে। এখন তুমি তোমার রুমে যাও তো। আচ্ছা থাক, আমি চলে যাচ্ছি। ঠিক আছে আম্মু। বৃষ্টির মা রুম থেকে চলে যেতে না যেতেই বৃষ্টি খুশিতে বাগবাগুম হয়ে যায়, কেননা ওর মা কিছু বুঝতে পারেনি। এইদিকে রাত পেরিয়ে সকাল হয়েছে। নীল এখনও ঘুম থেকে ওঠেনি, শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করতেছে, বিছানা থেকে উঠতেই পারতেছে না। অনেকটা বেলা হওয়ার কারণে পারভেজ নিজে নীলকে ডাকতে চলে আসে। এই নীল, নীল। পারভেজের কথার কোনো জবাব দিচ্ছে না নীল। কি করে দেবে বলেন? সে তো জ্বরের কারণে কথা বলতেই পারছে না। নীলের কোনো জবাব না পেয়ে পারভেজ ঘরের ভিতরে প্রবেশ করে দেখে নীল ঘুমোচ্ছে। দেখো বন্ধুর কাণ্ড, সকাল গড়িয়ে অনেকে বেলা হয়ে গেল, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই নীল, নীল। পারভেজ উপরে কথাগুলো বলতে বলতে নীলের শরীরে ধাক্কা দিয়ে ডাকে। নীলের শরীরে স্পর্শ করতে পারভেজ চমকে ওঠে, কেননা নীলের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এই রে, ওর তো জ্বরে শরীর একদম পুড়ে যাচ্ছে। আমি এখন কি করি ওর জন্য? পারভেজ উপরের কথাগুলো ভাবতে ভাবতেই টিউবওয়েলে গিয়ে বালতি পুরো করে পানি এনে নীলের মাথায় ঢালতে থাকে। বেশ কিছু সময় পানি ঢালার পর নীলের শরীরের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হয়ে আসে। পারভেজ পানি দেওয়া বন্ধ করে গামছা ভিজিয়ে নীলের মাথায় পট্টি দিয়ে রাখে। এত সময় নীল জাগ্রত হয়ে পড়েছে। তুই আবার কাজে না গিয়ে এসব করতে গেছিস কেন? তুই আমার একমাত্র বন্ধু, তোর এই অবস্থা দেখে আমি কি করে কাজে যেতে পারি বল? আর তোর শরীরে এমন জ্বর আমাকে আগে জানাসনি কেন? আরে মামা, জ্বর কি আমাকে বলে আইছে নাকি যে তোকে জানাবো? তাও ঠিক। আচ্ছা তুই রেস্ট নে, আমি গিয়ে বাজার থেকে তোর জন্য ওষুধ আর কিছু খাবার নিয়ে আসি। এসবের কি দরকার? আমাদের মতো মানুষের রোগ হলে আবার ওষুধ খেতে হয় নাকি? এমনিই ঠিক হয়ে যাবে। তুই বরং কাজে যা রনিকে নিয়ে, নাহলে চেয়ারম্যান আবার চিল্লাচিল্লি শুরু করবে। হ্যাঁ ঠিক বলেছিস, তোকে এই অবস্থায় ফেলে রেখে আমি যাব কাজ করতে? তুই ভাবলি কি করে আমি তোকে একা রেখে কাজে যাব? শোন মামা, তোর সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক না থাকতে পারে, তবে তুই আমার কাছে রক্তের সম্পর্কের থেকেও বেশি আপন। জানি তোর সাথে কথা বলে আমি পারবো না। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। এই তো ভালো ছেলের মতো কথা। তুই তাহলে থাক, আমি বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে, সাবধানে যাস কিন্তু। ওকে মামা। পারভেজ উপরের কথাটা বলেই সেখান থেকে চলে যায়। নীল আবারও চোখ বুজে বৃষ্টির কথা ভাবতে থাকে। নীলের এমন ভাবনার মাঝে বৃষ্টির কুটিল কণ্ঠ নীলের কানে এসে বাজে। এত গভীরভাবে আমাকে নিয়ে ভাবার কি আছে? আমি তো তোমাকে ছাড়া কোথাও যাচ্ছি না। ও তুমি কখন আসলে? তোমার বন্ধু যখন আসলো আমিও তখনই এসেছি। তাহলে আমি দেখতে পারলাম না কেন? তুমি আমার কাছে মিথ্যে বলতেছো?
আরে জান, আমি তোমার কাছে মিথ্যে বলবো কেন? আমি তখনই এসেছি, তবে খড়ের চালের উপরে বসেছিলাম। সেখানে কেন থাকতে হবে? এমনিতেই তোমাকে আমি ছাড়া তো কেউ দেখতে পারবে না। না গো, আজকে আমাকে সবাই দেখতে পারবে, কেননা আমি আজকে তোমার জন্য শাড়ি পরে এসেছি, একদম পৃথিবীর মেয়েদের মতো। বৃষ্টি যে শাড়ি পরেছে সেটা এত সময় খেয়াল করেনি নীল। নীল বৃষ্টির দিকে একধানে তাকিয়ে আছে, যেন বৃষ্টির মায়ায় হারিয়ে ফেলেছে নিজেকে। এইদিকে নীলের এমন করে তাকানো দেখে বৃষ্টি বেশ লজ্জায় পড়ে যায়, আর লজ্জা মাখা কণ্ঠেই বলে, এইভাবে কি দেখছো? হ্যাঁ, আমার বুঝি লজ্জা করে না? লজ্জা করলেও কিছু করার নাই, কেননা ওই বিধাতা তোমাকে এত রূপ দিয়ে গড়েছে যেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তোমার সৌন্দর্যের মায়ায় আমি হারিয়ে গেছি। আমার মায়ায় হারিয়ে গেলে তোমাকে আমি কি করে খুঁজে বের করব? মনের চোখ দিয়ে খুঁজলে অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা, তোমার শরীরে এত জ্বর, আমাকে বলনি কেন? আমি নিজেই তো বুঝতে পারিনি, তোমাকে আবার কি করে জানাবো? আচ্ছা ঠিক আছে, এবার তুমি আমার বুকে মাথা রেখে চোখটা বন্ধ করো। কি বলছো এসব? আমি বলছি না বিয়ের আগে কোনো মেয়ের দিয়ে স্পর্শ করবো না। তুমি স্পর্শ না করলেও আমি তো করবই, কেননা আমার দেহের সাথে তোমাকে মেশালেই না তোমার রোগ এক্ষুনি ভালো হয়ে যাবে। বৃষ্টি উপরের কথাগুলো বলে নীলকে বুকের সাথে জড়িয়ে নেয়। এদিকে নীল যেন সুখের চরম পর্যায়ে আছে। বৃষ্টি কিছু সময় পরে নীলকে ছেড়ে দিয়ে বলে, এই যে আমার পছন্দের মানুষ, কপালে হাত দিয়ে দেখেন তো শরীরে জ্বর আছে নাকি। নীল বৃষ্টির কথা শুনে কপালে হাত দিয়ে দেখে এক ফোঁটা জ্বরের নাম গন্ধও নাই। সেটা দেখে নীল বলে, বারে, তোমার হাতে তো জাদু আছে, আমাকে স্পর্শ করার সাথে সাথেই জ্বর গায়েব হয়ে গেল। আমি তোমার ভালোবাসার ডাক্তার নি, রোগ তো সারতেই হবে। এবার তাহলে দেখছি একটা চেম্বার খুলতে হবে, বিনা ওষুধে সবার রোগ ভালো হবে। যা দুষ্টু, আমি তোমার রোগের ডাক্তার নি, অন্য মানুষের জন্য না। এখন এই ফলগুলো খেয়ে নাও তো। বৃষ্টির কথায় নীল কিছু বলতে যাবে, ঠিক তখনই বাইরে থেকে পারভেজ ডেকে বলে, নীল, এখন তোর শরীরের অবস্থা কেমন? পারভেজের কথা শুনে বৃষ্টি অদৃশ্য হয়ে ঘরের চালের ওপরে গিয়ে বসে। এদিকে নীল কিছু বলতে যাবে, তার আগেই পারভেজ রুমে এসে ফলের ঝুড়ির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে, কিরে মামা, আমি গেলাম বাজার করতে, তাহলে তো রুমে ফল আসলো কি করে, যেখানে আমি ছাড়া তোকে দেখার জন্য কেউ নেই এখানে? আসলে আমাকে অন্য একজন দেখতে এসেছিল তো, তাই তার রেখে যাওয়া ফল এখানে। কি বলিস, তোকে দেখার জন্য অন্য কেউ আছে? সেটা আবার আমি জানি না। তুই তাকে দেখিস নাই, সময় হলে একদিন দেখাবো। এখন বল, ওষুধ এনেছিস নাকি? এনেছি, দাঁড়া, ফলগুলো আমি কেটে আনি, ওইগুলো খেয়েই ওষুধ খাবি। আচ্ছা তাড়াতাড়ি কর। নীলের কথার জবাব না দিয়ে পারভেজ ফল কাটতে বসে যায়। ফল কাটা শেষ হতেই নীলকে দিয়ে বলে, নে মামা, ফল খা। মামা তুইও খা। নীল একটা আপেলের টুকরো মুখে দিয়ে অবাক হয়ে যায়, কেননা সে তো আপেল খাচ্ছে না, বরং অমৃত খাচ্ছে। এদিকে পারভেজেরও সেম অবস্থা। পারভেজ এত সুস্বাদু ফল কখনোই খায়নি, তাই নীলকে জিজ্ঞেস করে, মামা, এত সুস্বাদু ফল, আমি এমন স্বাদের আপেল কখনো খাইনি। আমিও এর আগে কখনো খাইনি, সে কোথা থেকে এনেছে আল্লাহই জানে। যেখান থেকেই আনুক, আমাদের খেতে সমস্যা নাই, তাড়াতাড়ি খেয়ে নেই, না হলে তুই আবার খেয়ে শেষ করবি। তোর যে কথা না, আমি কি এতগুলো ফল খেতে পারবো নাকি? সেটাও কথা। আচ্ছা বন্ধু, আমি 2টা আপেল রনির জন্য নিয়ে যাই, ও খেলে অনেক খুশি হবে। তুই এই আপেল শুধু রনির জন্য না, বরং তোর মায়ের জন্য একটু নিয়ে যা। আমি তোর একা এত ফল খেয়ে শেষ করতে পারবো না। আচ্ছা, আমি নিয়ে যাব, তুই তাহলে ওষুধ খেয়ে রেস্ট নে, আমি আবার বিকেলে এসে দেখে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে, যা তাহলে। পারভেজ আর কোনো কথা না বলে সেখান থেকে 4টা আপেল সহ আরও কিছু ফল নিয়ে যায়। এদিকে পারভেজ বেরিয়ে যাওয়ার সাথে সাথে বৃষ্টির রুমে প্রবেশ করে। তোমার মন যে এত বড়, আমি সেটা কল্পনাও করতে পারিনি। তুমি আবার আমার মন পরিমাণ করলে কেন, কখন? এই যে তোমার বন্ধুকে যখন ফলগুলা দিয়ে দিলে। আসলে আমি খেলে তো সব শেষ হয়ে যাবে, তার চেয়ে বরং ওরাও একটু খেয়ে দেখুক কেমন। আচ্ছা যাই হোক, তুমি ওষুধ খেয়ে ঘুমাও, আমি চলে যাব। তুমি চলে যাবে? আমার তো ভীষণ মাথা ব্যথা করতেছে। বাহ, এত সময় ঠিকই ছিলে, আমি চলে যাওয়ার শুনে মাথা ব্যথা উঠে গেল।
কি করব বলো? তুমি যে আমার সকল রোগের ডাক্তার, তুমি গেলে আমার রোগ তো বাড়বেই। তাই নাকি? আচ্ছা, তুমি তাহলে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, আমি মাথা টিপে দিচ্ছি। জো আজ্ঞা মহারানী। নীল উপরের কথাগুলো বলে বৃষ্টির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। বৃষ্টি যত্ন সহকারে নীলের মাথায় হাত বোলাতে থাকে। নীল বৃষ্টির হাতের স্পর্শ পেয়ে কখন যে ঘুমিয়ে গেছে সেটা জানিই না। এদিকে নীল ঘুম আসলেই বৃষ্টি নীলের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে চলে যায়। এদিকে নীল কাজে আসেনি বলে চেয়ারম্যান সাহেব পারভেজকে জিজ্ঞেস করে, কি রে পারভেজ, তোরা দুজন কাজে এসেছিস, নীল কোথায়? ও কি আমার কাজ করবে না নাকি? না চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি বলতেছেন? ও আপনার কাজ না করলে কার কাজ করবে? আসলে নীলের অনেক জ্বর, তাই কাজে আসতে পারেনি। ওহো, তাই বল। তা ও কি ডাক্তারের কাছে গিয়েছিল নাকি? ডাক্তারের কাছে তো ও যায়নি, আমি ওকে ওষুধ এনে দিয়ে এসেছি। ও আচ্ছা, মন দিয়ে কাজ কর, আমি তাহলে গেলাম। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রনি গামছার নিচ থেকে আপেল বের করে খেতে শুরু করে, যেটা দেখে পারভেজ বলে, কিরে রনি, তুই এত সময় আপেল না খেয়ে গামছার নিচে লুকিয়ে রেখেছিলি কেন? আমার তো খাইয়া কাম নাই, চেয়ারম্যানের সামনে খাই আর সে আমার থেকে নিয়ে খেয়ে নিক। এমনিতেই মানুষটা যে ছেঁচড়া। তুই মানুষটা বোকা হলেও চালাক আছিস দেখছি। দেখ বন্ধু, আমাকে বোকা বলবি না। আমি পাগল হতে পারি, তবে বোকা না। আচ্ছা ঠিক আছে, তুই পাগল, আমি আর তোকে বোকা বলবো না। এখন তাড়াতাড়ি খেয়ে চল, কাজে লেগে যাই। তুই যা, আমি আসতেছি। রনির কথার জবাব না দিয়ে পারভেজ কাজ করতে চলে যায়। কিছু সময় পরে রনিও চলে যায়। এদিকে বৃষ্টিকে ওর আম্মু জিজ্ঞেস করে, বৃষ্টি, তুই ইদানিং কি শুরু করেছিস বলতো? যখন তখন কোথাও চলে যাস। আমি আবার কোথায় গেলাম? তোকে আমি রুমে পেলাম না। যদি কোথাও না গিয়েই থাকিস তো রুমে ছিলি না কেন? আমি রুমেই তো ছিলাম, তুমি দেখো নাই মনে হয়। আসলে তোমার তো বয়স হয়ে যাচ্ছে, তাই হয়তো দেখোনি আমায়। চুপ কর বেয়াদব মাইয়া। আমার বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ? তুই কোথায় যাস না যাস সেটার জবাব তোর বাপকে আমাকেই দিতে হয়। মা, তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি তো জানোই আমি এমন কিছু করব না যেটার জন্য তোমাদের ক্ষতি হবে। দেখ মা, তুই পরিরাজ্যের বাদশার একমাত্র মেয়ে, তার উপরে পরিদের রানী। এটা মাথায় রাখিস। এটা সব সময় আমার মাথায় থাকবে। বৃষ্টির আম্মু আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে বৃষ্টিও সেখান থেকে ওর বাপের কাছে যায়। ওর বাবা তখন একটা পরীকে শাস্তি দিচ্ছিল। বৃষ্টি ওর বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আব্বু, তোমরা ওকে এভাবে মারতেছো কেন? বৃষ্টি, মা আমার কোথায় গিয়েছিলে? আর বলিও না, ওকে দুনিয়ায় পাঠিয়েছিলাম ঘুরে দেখার জন্য। সেটা তো ভালো কথা, তাতে কি এমন হয়েছে শুনি? আর বলিস না, ও গিয়ে একটা রাখালের সাথে প্রেম করে বসেছে, যেটা আমাদের একজন দেখেছে। বাপের এমন কথা শুনে বৃষ্টির হাত পা কাঁপতে থাকে। বৃষ্টিকে এমন করতে দেখে ওর বাবা জিজ্ঞেস করে, কি রে মা, তোর আবার কি হলো? এমন করে কাঁপতেছিস কেন? শরীর ভালো আছে তো নাকি? না, এমনি। তা আব্বু, ও ভালোবাসা করেছে, তোমরা একটু বোঝালেই তো পারতে। এভাবে মারার কি দরকার? না রে মা, এমনটা করলে কেউ মানবে না। আমাদের একটা আইন আছে, এখানকার কেউ যদি কোনো অন্যায় কাজ করে তবে তাকে শাস্তি দেওয়া হয়। তাহলে ওকে এখন কি শাস্তি দেবে? বৃষ্টির কথা শুনে ওর বাবা কিছু বলতে যাবে, এমন সময় সেখানে রানা এসে বলে, কি শাস্তি দিবে মানে? ওকে এখন মেরে ফেলা হবে। আমার চাচার আইন মানবে না, এই রাজ্যে এমন পরীকে বাঁচতে দেওয়া হবে না। ইচ্ছে বদমাইশ একটা। ও যখন ভুল করেই ফেলেছে তখন এবারের মতো ওকে করলে মন্দ হয় না। দেখো বৃষ্টি, আজ বাদে কাল তুমি আমার বউ হবে, তাই এখন কথা বলতে এসো না। আমি তোমার কথা রাখতে পারবো না, তোমার মন ক্ষুণ্ণ হবে। তোর মতো বজ্জাতকে বিয়ে করতে আমার বয়ে গেছে। আমি গলার ফাঁসি দিয়ে মরবো, তবুও তোকে বিয়ে করব না। চাচা, তোমার মেয়ে পাগল হয়ে গেছে। দেখো একা একা কি সব বলতেছে, কিছুই শুনতে পাচ্তেছি না। এই বৃষ্টি, একা একা কি কথা বলতেছিস? হ্যাঁ না বাবা, কিছু না। আচ্ছা তুমি তাহলে রুমে যাও, এর বিচার করে আমি আসতেছি। তা যাচ্ছি,
তবে আব্বু, তোমার মেয়েও যদি আমার কোনো কাজ করে তাহলে তুমি কি এমন শাস্তি দিবে? কী সব হাজগবি প্রশ্ন করছো? বলো না আব্বু। শুধু এমন না, এর থেকেও যদি বড় কোনো শাস্তি থাকে আমি তাকে সেটাই দিব, কেননা এই রাজ্যের আইন সবার জন্য সমান। আচ্ছা। বৃষ্টি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে রানার কেমন যেন বৃষ্টির কথা শুনে সন্দেহ লাগে, তাই ওর চাচাকে বলে, চাচা, বৃষ্টির কথা কিন্তু আমার একদম ভালো লাগছে না। তোর ভালো না লাগার কি আছে? ও তো জানতে চেয়েছে শুধু। তারপরও ওর কথা শুনে আমার ভালো ঠেকছে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি আমাদের বিয়েটা দিয়ে দাও। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি যে এখনই বিয়ে দেব? তোমার মেয়ে যখন ওর মতো কিছু একটা করে বসবে তখন বুঝবে। যদি কখনো করেও বসে তখন সেটা দেখা যাবে। আপাতত এটার কাজ শেষ কর। তুমি যাও, আমি ওর ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে, তবে ওকে জানে না মেরে এমন কিছু করে রাখো যেন দুনিয়ায় না যেতে পারে। ঠিক আছে, আমি ওর দুনিয়া যাওয়ার বিষয় আর পাকা দুটোটাই কেটে দিচ্ছি। ঠিক আছে। বৃষ্টির বাবা ওপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। এদিকে রানা কোনো কিছু না ভেবে ও মেয়েটার দুটি পাখা কেটে দেয়। মেয়েটি কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। এদিকে সবকিছু জানালা দিয়ে বৃষ্টি দেখছিল আর চিন্তা করছিল। আমার বেলায় কি যে হবে কে জানে। আমি যেই ভুল করে বসলাম নীলকে ভালোবেসে, এরা যদি নীলের কোনো ক্ষতি করে তখন কি হবে? বৃষ্টি উপরের কথাগুলো ভাবতেছে। এইদিকে দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়। বৃষ্টি নীলের কাছে আসে না, যেটার কারণে নীল পুরো পাগল হয়ে গেছে প্রায়। নীলকে এমন দেখে ওর বন্ধু জিজ্ঞেস করে, কিরে মামা, তুই এমন করতেছিস কেন? মামা, আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। সেটা তো মামা অনেক ভালো কথা। তা মেয়েটা কোথায় থাকে আর দেখতে কেমন? নাম কি তার? এত কিছু জিজ্ঞেস করলে আমি একসাথে বলবো কি করে? তুই একটা একটা করেই বল। কি করে যে তোকে সেই কথাটা বলি, কারণ আমার কথা শুনে তোর বিশ্বাস করতে অনেক কষ্ট হবে। যত কষ্ট হোক না কেন আমি তোমার মনের কথা শুনবই, তুই বল। তাহলে শোন, শুরু থেকে সবটা। তারপর নীল প্রথম থেকে ঘটে যাওয়া সবকিছুই পারভেজকে খুলে বলে। সবটা শুনে পারভেজ একটু হাসি দিয়ে বলে, দেশে মেয়ে মানুষের অভাব পড়ছে নাকি? তুই সোজা পরীর সাথে প্রেম করে বইছিস। কি করব বল, আমি ওর মায়ায় পড়ে গেছি। এখন ওকে না পাচ্ছি কাছে আর না পারছি ভুলে যেতে। দেখ মামা, যদি সে দুনিয়ার কোনো মানুষ হতো তাহলে হয়তো যেভাবেই হোক তার খোঁজ খবর নিয়ে আসতাম। এটা তো আমাদের হাতের নাগালে নাই। সে চাইলেই তুই দেখা করতে পারবি, তার আগে না। আজ কতদিন হলো ওকে দেখি না, আমার মন বলছে ওর কোনো বিপদ হয়েছে। বিপদ হলেও তুই তো আর দেখতে পারবি না। এখন কি করলে ওকে পাবো সেটা বল। কি আর করবি, অন্ধকার রুমে বসে বৃষ্টি বৃষ্টি করতে থাক। তবুও যদি তার মায়া হয় তোর প্রতি। আচ্ছা তোরা কাজ কর, আমি গেলাম, আমার একদম ভালো লাগতেছে। নীল উপরের কথাগুলো বলে সেখান থেকে চলে আসে। দেখতে দেখতে দিন কেটে রাত হয়ে যায়। গভীর রাতে নীলের চোখের জলে যখন বালিশ ভিজতে শুরু করে, ঠিক তখনই বৃষ্টি এসে নীলের মাথায় হাত রেখে বলে, তোমাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি তাই না? বৃষ্টির মায়াভরা কণ্ঠ শুনে নীল চোখ মেলে তাকাতেই বৃষ্টিকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমার কত কষ্ট হয়েছে? কি করব বলো, আমি যে তোমার সাথে দেখা করতে আসতে পারছিলাম না। আমার উপরে সবার নজর রাখছে, যে কোনো সময় কেউ দেখে ফেলতে পারে। এই সহজ সরল ছেলেটারে প্রেমের জালে বন্দি করে এখন এইসব কথা বলতেছো? আমি তো তোমাকে ভালোবাসি। আমার জীবন চলে গেলেও তোমাকে ভুলতে পারবো না, যেটা এই কয়েকদিনে বুঝেছি। তোমার দেখা না পেয়ে আমার কতটা কষ্ট হয়েছে যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। এখন তো দেখতে পারলে, এখন একটু কষ্ট কম হয়েছে তো নাকি? আমি এতটা খুশি, ঠিক যেমন শুকনো থাকা মাছ পানির দেখা পেলে হয়। আচ্ছা এখন তুমি থাকো, আমি চলে যাই। আমার উপরে সবাই নজর রেখেছে। আমি চুরি করে এসেছি তোমার সাথে দেখা করতে। এখনই যাবে? আর কিছু সময় থাকো না। এভাবে তাও দেখা করতে পারছি, কেউ দেখে ফেললে তোমার ক্ষতি করবে, আমি যেটা চাই না। আচ্ছা তুমি নিজের খেয়াল রেখো।
নীল উপরের কথাগুলো বেশ মন খারাপ করেই বলে। বৃষ্টি নীলের কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে চলে যায়। এদিকে বৃষ্টির পেছন পেছন নজরদারি করতে আসা রানা এই ঘটনা দেখে রাগে আগুন হয়ে যায়। নীলের সাথে দেখা না করে সেও পরীর রাজ্যে চলে আসে। বৃষ্টি যখন ওর বাপের সাথে কথা বলতেছিল ঠিক তখনই রানা সেখানে হাজির হয়ে বলে, চাচা, এবার বুঝি তোমাকে ঘরের মানুষের বিচার করতে হবে। সারা জীবন তো অন্যের বিচার করে কাটিয়ে দিলে। রানা, আমি কিন্তু তোর কথার আগামাতে কিছুই বুঝতেছি না। ঠিক কি বোঝাতে চাচ্ছিস একটু বুঝিয়ে বলতো। তুমি এই কথার মানে না হয় বৃষ্টিকে জিজ্ঞেস করে দেখো, ও দুনিয়ায় গিয়ে কি শুরু করেছে। রানার কথা শুনে বৃষ্টির কলিজা কেঁপে ওঠে। আর ঠিক তখনই বৃষ্টির বাবা জিজ্ঞেস করে, কিরে মা, রানা এসব কি বলতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। আব্বু, আমার মনে হয় রানা ভাই পাগল হয়ে গেছে। কি সব আবোল তাবোল বলতেছে। আমি পাগল হয়ে গেছি। তুমি কি করে বেড়াচ্ছ আমি সব আজ দেখেছি। কি দেখেছো তুমি? আব্বু ভালো করেই জানে আমি এমন কিছুই করব না যেটার কারণে তার সম্মানহানি হবে। ও তাই নাকি? তাহলে আমি একটু ডেমো দেখাচ্ছি। চাচা, তুমিও দেখো তোমার মেয়ে কত ভালো। রানা উপরের কথাটা বলে হাত তুলে দেখায় নীল আর বৃষ্টির বলা সব কথাগুলো, যেটা দেখে বৃষ্টির থেকে ওর বাবা বেশি অবাক হয়। দেখছো চাচা, আমি আগে বলেছিলাম ওর আর আমার বিয়েটা দিয়ে দাও। তুমি তো আমার কথা শুনলেই না। রানার কথার কোনো জবাব না দিয়ে বৃষ্টির বাবা বৃষ্টির গালে একটা থাপ্পড় দিয়ে বলে, ছি বৃষ্টি, ছি, আমি কোনোদিন ভাবতেও পারিনি তুই শেষে এমনটা করবি। তুই তো আমার সম্পর্কে জানিস, তারপরেও এটা কিভাবে করতে পারলি? আব্বু, আমি ওকে ভীষণ ভালোবাসি। আমার জান প্রাণ দিয়ে সব সময় ওকে আপন করে পেতে চাই। তোর কি আক্কেল বুদ্ধি লোপ পেয়েছে? হ্যাঁ, তুই হলি পরে রাজ্যের পরিদের রানী, আর সে হলো দুনিয়ার সামান্য একজন রাখাল। তোর সাথে ওর মিল কি করে হয়? দেখো বাবা, এত কিছু ভেবে চিনতে কখনো ভালোবাসা হয় না। আমার ওকে ভালো লেগেছে, ও আমাকে দেখেছে, এরপরই না দুজনের মন এক হয়েছে। ঠাটি একটা থাপ্পড় দিব, আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছি। শোন, একটা কথা বলি, তোর সাথে বিয়ে যদি হয় তাহলে রানার হবে। আমি নীলকে ছাড়া কাউকে বিয়ে করব না। প্রয়োজনে নিজের জীবন শেষ করে দিব। দরকার হলে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব, তবুও আমাদের আইন নষ্ট করব না। চাচা, সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা দিয়ে দাও। তাহলে ও কি ঘটনা ঘটিয়ে ফেলে কে জানে। বিষয়টা নিয়ে আমি চিন্তা করে দেখি কি করা যায়। আর রানা, ওকে রুমে বন্দি করে রাখ। আজ থেকে ও কখনো দুনিয়ায় যেতে পারবে না। ওর হাত থেকে জাদুর কাঠি নিয়ে নে। রানা আর কিছু না বলে বৃষ্টির থেকে জাদুর কাঠি নিয়ে নেয় আর বৃষ্টিকে রুমে বন্দি করে বলে, বৃষ্টি, ভালোই ভালো আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, না হলে আমি নীলনাফিল ওকে শেষ করে ফেলবো। রানা ভাই, তুমিও ভুলে যাইও না আমি কি কি করতে পারি। হুদাই এসব জিদ না করে চাচা যেটা বলে সেটা কর। তোর আশিককে মারতে আমাকে দুনিয়ায় যেতে হবে না, কথাটা মনে রাখিস। সেটা তো সময় হলেই দেখা যাবে। রানা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন পার হয়ে যায়। বৃষ্টি আর নীলের কাছে যেতে পারে না। সারাদিন রুমে বসে শুধু কান্না করে। এদিকে নীলেরও একই অবস্থা, কাজ নাই কাম নাই, সারাক্ষণ বৃষ্টিকে নিয়েই পড়ে থাকে। দেখ মামা, আমি আগেই বলেছিলাম ও মেয়ে তোকে মায়ায় ফেলে ধ্বংস করে দিবে। এখন আমার কথাই ঠিক হলো তো? তুই শুধু শুধু এক লাইন বেশি বুঝিস। এমনও তো হতে পারে আমাদের সম্পর্কে ওর বাবা জেনে গেছে, যার জন্য বৃষ্টি আমার কাছে আসতে পারছে না। এটা আমার ভুল ধারণা মামা। ওই পরী তোকে মায়ায় বশ করেছে, কোনো না কোনো কারণ তো এর পিছনে নিশ্চয়ই আছে। এই তুই যা তো, তোর কথা আমার একদম শুনতে ভালো লাগতেছে না। হ্যাঁ জানি তো, উচিত কথা বললে সবাই এমনটাই করে। আচ্ছা থাক, আমি গেলাম। যা, আমি আছি বৃষ্টির চিন্তায়, আর ও আছে আমাকে টেনশন দিতে। বৃষ্টি, তুমি কোথায় গেলে? আমার কাছে আসো না। নীল সারাক্ষণ বৃষ্টিকে নিয়েই এমন করে ভাবতে থাকে। এদিকে বৃষ্টিরও অবস্থা খারাপ, যেটা দেখে ওর মা বলে, দেখছেন মেয়েটার কি অবস্থা হচ্ছে দিন দিন। ও মরে গেলেও আমি এই সম্পর্ক কখনো মানব না। ওর যদি প্রেম করতেই হয় তাহলে
এখানে কোনো একজনের সাথে করত, সেটা না করে দুনিয়ার সাধারণ ছেলের সাথেই কেন? প্রেম ভালোবাসা কি কখনো বলে কয়ে হয় বলেন? তুমি দেখছি বোকার মতো কথা বলতেছো। ওদের সম্পর্ক যদি আমি মেনেও নেই, তাহলে তুমি তোমার মেয়েকে সারা জীবনের জন্য হারাবো, কারণ ওই পরি থাকাকালীন ওই ছেলেকে কখনোই পাবে না। আমি মেয়েহারা হতে রাজি আছি, তবুও আপনি আমার মেয়েকে এভাবে কষ্ট পেতে দিয়েন না। দেখছি কি করা যায়, তুমি গিয়ে ওকে বোঝাও। ঠিক আছে, আমি সেটাই করছি গিয়ে। বৃষ্টির মা বৃষ্টির কাছে এসে বোঝাতে থাকে, কিন্তু কথায় আছে না, প্রেমের বিষে আক্রান্ত রোগীকে যেটাই বোঝাবেন না কেন সে কিছুই বুঝতেও চাইবে না। বৃষ্টি, এভাবে কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? আমি তোর বাবার সাথে কথা বলেছি, সে বিষয়টা নিয়ে চিন্তা করবে বলেছে। মা, তুমি একবার আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখো, তাহলে বুঝবে আমি কেন এমন করতেছি। আমি তো সবই বুঝি রে মা। আমার খুব ইচ্ছে করতেছে নীলকে দেখার, কতদিন হলো ওকে দেখি না, ও আমার খবরও জানে না। তুই তো আর চাইলেও দেখা করতে যেতে পারবি না, কেননা তোর বাবা তোর শক্তি কেড়ে নিয়েছে, আর তাছাড়া রানা সব সময় নজরে রাখে। মা, আমি এসব বুঝি না, তুমি একটা কিছু করো। ফেললি তো আমাকে চিন্তায়। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমি তোর রূপ ধরে এখানে বসে থাকি, আর তুই আমার রূপ নিয়ে নীলের সাথে দেখা করে আয়। তবে রানা ফিরে আসার আগে তোকে ফিরে আসতে হবে। সেটা না হয় হলো, তা আমার তো শক্তি নাই, দুনিয়ায় যাব কি করে? আরে তুই তো আমার রূপ ধরবি, তখন আমার শক্তি তোর মাঝে উপস্থিত থাকবে। তাহলে আমি এক্ষুনি যাই। আচ্ছা যা, তবে তোর বাবা আর রানা ফিরে আসার আগেই চলে আসিস, না হলে বড় ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমি যাব আর আসবো। বৃষ্টি উপরে কথা বলে দুজনে চরিত্র পরিবর্তন করে দুনিয়ায় চলে আসে। নীল পাগল প্রায়। বৃষ্টি নীলের কাঁধে হাত রেখে বলে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি বৃষ্টি, তুমি আমাকে চিনতে পারছো না? দেখেন, আমি আমার বৃষ্টিকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনেই বুঝতে পারি। নীল যখন বিশ্বাস করতেছে না, তখন বৃষ্টি সব ঘটনা খুলে বলে। এবার আমার কথা বিশ্বাস হলো তো? আচ্ছা, আমরা যদি এখন বিয়ে করি তাহলে কেমন হবে? না, এটা কখনোই সম্ভব না, কারণ আমি এই রূপে তোমাকে বিয়ে করলে আমার মা সারা জীবন আমার রূপ ধরেই থাকবে। এখন তাহলে কি করা যায় বলো? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি এটা নিয়ে তোমার সাথে পরে কথা বলবো, এখন আমাকে ফিরে যেতে হবে। এখনই যাবে? আর একটু সময় থাকো না। বোঝার চেষ্টা করো, আমি এখন যদি ফিরে না যাই তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যাও, তবে বাধা দেবো না। তবে একটা কথা, এই পাগলটারে তোমার মায়ের বাইন্দা ফেলে দিও না। আমি বাঁচতে পারবো না। আমি নিজের জীবন দিয়ে দিব, তবুও তোমাকে ছাড়বো না। অপেক্ষায় থেকো আমার জন্য। বৃষ্টি উপরের কথাগুলো বলে চোখের কোণে জমে থাকা পানি মুছতে মুছতে চলে যায়। নীল দৌড়ে বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে থাকে আর নিজের চোখে জমে থাকা পানি মুছতে থাকে। এদিকে বৃষ্টির বাবা রুমে এসে বলে, বৃষ্টি, তোমার আম্মু বললো তুমি নাকি কিছুই খাচ্ছ না। বৃষ্টি কিছুই বলতে পারছে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। কেননা কিছু বললেই বুঝে যাবে। বৃষ্টিকে এভাবে নীরব থাকতে দেখে আবারও জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কথা বলতেছো না কেন? হ্যাঁ, উপরের কথাগুলো শেষ হতে না হতেই সেখানে বৃষ্টি উপস্থিত হয় আর যার যার রূপ তার তার কাছে ফিরে আসে। পেছনে দাঁড়িয়ে বলে, তুমি মেয়েটার সাথে জোর গলায় কথা বলতেছো কেন? আমি কথা বলছি, সেটার কোনো গুরুত্বই দিচ্ছ না। তোমার মেয়ে কতটা রাগী সেটা কি তোমাকে নতুন করে শেখাতে হবে নাকি? সেটা আমার থেকে আর কেউ বা ভালো বোঝে। তুমি ওকে বোঝাও, ওর এই পাগলামোর ভালোবাসার পরিণতি খারাপ ছাড়া ভালো হবে না। আমাকে বুঝিয়ে লাভ নেই আব্বু, আমি যাকে ভালোবাসি তাকে না পেলে এই জীবন দিয়ে দিব। তো দে না, তবু আমাকে সকলের কাছে ছোট হতে হবে না। সত্যি বলছো?
বৃষ্টির কথা শুনে বৃষ্টির বাবা আর কিছু না বলে সোজা রুম থেকে চলে যায়। এদিকে বৃষ্টির মা হাঁপাতে হাঁপাতে বলে, জানিস, আর একটু হলেই আমি গিয়েছিলাম ধরা পড়ে। তোর আসতে এত লেট হলো কেন? আর বলিও না, আমার পাগলটা আমাকে আসতেই দিতে চাইছিল না, আমাকে বিয়ে করতে বলছিল। এমা বলে কি, তুই যদি ভুলেও বিয়ে করতি তাহলে আমি আর কখনোই আমার নিজের চরিত্র ফিরে পেতাম না। সেই জন্যই তো ওকে বুঝিয়ে আমি চলে এসেছি। জানো না, ও আসলেই আমাকে অনেক বেশি ভালোবাসে। সেটা আমি জানি, তবে আমার কেন জানি খুব ভয় হচ্ছে রানা ওর কোনো ক্ষতি না করে বসে। যদি আমার কলিজার কেউ ক্ষতি করে তাহলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। দেখা যাক কি হয়, আমি দোয়া করি তোদের যেন মিলন হয়। বৃষ্টির মা উপরের কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। এদিকে বৃষ্টির বাবা দিনরাত শুধু ভেবেই চলেছে কি করবে সে। এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েই বসে বৃষ্টিকে দুনিয়ায় পাঠিয়ে দেবে। বৃষ্টির বাবা বৃষ্টির রুমে এসে বলে, বৃষ্টি, তোর ভালোবাসা আমাকে নরম করেছে। আমি তোর উপর রাগ করে থাকতে পারলাম না। মানে কি বলছো? আমি বুঝতেছি না। তুই দুনিয়ায় গিয়ে নিলয়কে বিয়ে করে সুখের সংসার গড়ে তোল, তবে তুই কখনো এখানে আসতে পারবি না বা নিজের শক্তি ফিরে পাবি না। আমার কিছুই চাই না, আমি শুধু নীলকে চাই। আমাদের সম্পর্কের থেকে নীলের ভালোবাসা তোর কাছে বড় হয়ে গেল। বেশ, আমি তোর উপর থেকে সব শক্তি তুলে নিলাম। এখন থেকে তুই মানুষের রূপেই দুনিয়ায় বসবাস করতে পারবি। আমি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তোমরা আমাদের জন্য দোয়া করিও। এত খুশি হওয়ার আগে একটা কথা আছে, সেটা শোন আগে। হ্যাঁ বলো। তোরা যেন কখনো সন্তান নিস না। যদি তোরা কখনো সন্তান নিস তাহলে সেই সন্তান হবে একটা শয়তান। বাবা, তুমি আমাকে এই অভিশাপ দিও না। মারে, এই অভিশাপ না দিলে তুই যে তোর ভালোবাসার মানুষকে কখনোই পাবি না। যা, চলে যা। উপরের কথাগুলো বলে বৃষ্টির বাবা অন্যদিকে ঘুরে তাকায়। আর এইদিকে বৃষ্টি ওর বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করে সেখান থেকে চলে আসে। নীল তখন রুমে বসে বৃষ্টির কথা চিন্তা করতেছিল। এমন সময় বৃষ্টি ওর কাঁধে হাত রেখে বলে, আর চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, আমি একেবারে তোমার কাছে চলে এসেছি। তুমি এসেছো? আর একেবারে মানে তো বুঝলাম না। তোমার আমার ভালোবাসার কাছে আব্বু হার মেনে আমাকে পরী রাজ্য থেকে বের করে দিয়েছে। আমি এখন তোমাকে বিয়ে করে এখানেই থেকে যাব। চলো তাহলে আজকে আমি তোমাকে বিয়ে করব। তোমাকে আর আমি হারাতে চাই না। যা বলেছেন মহারাজ। ওরা আরও কিছু কথা বলে। বিকেলে নীল পারভেজকে বলে বিয়ের ব্যবস্থা করে, তবে বৃষ্টি যে পড়ি সেটা যেন কেউ না জানে বলে দেয়। পারভেজও কাজী এনে ওদের বিয়ে পড়িয়ে দেয়। দোস্ত, আমি কখনো নিজের চোখে পরি দেখিনি, তবে আজকে ভাবিকে দেখে আমার পরি দেখার ইচ্ছে পূরণ হলো। আমাকে এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমি যদি বৃষ্টির সাথে প্রেম না করতাম তাহলে তুই পরি দেখতে পারতে না। তা অবশ্য ঠিক, তুই আমার থেকে একটি ধন্যবাদ অবশ্যই পাস। ধন্যবাদ দোস্ত। ধন্যবাদের কিছু নেই, আমি ওকে আপন করে পেয়েছি, সেটাই অনেক। এবার গিয়ে আমাদের জন্য একটু বাসর ব্যবস্থা কর, নাকি গরিব মানুষদেরকে বাসর ঘর সাজাবি না? আজকে তোর বাসর রাত আর আমি সাজাবো না, এটা কি হয়? আমি কাজে আনার সময় সবকিছুর ব্যবস্থা করেই আইছি, জিনিসগুলো আসলেই আমি সাজিয়ে দেব। এই না হলে আমার বন্ধু। আচ্ছা ভালো কথা, রনে কোথায়? ওকে তো আমি সেই কখন থেকে দেখছি না। ওকেই তো সবকিছু নিয়ে আসার জন্য পাঠাইছি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি আরো ভাবলাম ও কোথায় গেল না গেল। ওরা দুই বন্ধু কথা বলতেছে আর এইদিকে বৃষ্টি গভীর মনোযোগ দিয়ে সেই কথা শুনতেছে। পারভেজ এক পর্যায়ে বলে ওঠে, বন্ধু, আমি শুধু আমার পরিভাবিকে দেখেই গেলাম, একবার তার কণ্ঠ শুনলাম না। তখন যে তোকে ভাই বলে ডাকলো, ভুলে গেলে কিভাবে? হ্যাঁ, মিথ্যা কথা একদম বলিস না। আমি একবারের জন্য শুনলাম না ভাবি আমাকে ভাই বলে ডেকেছে। তাই নাকি? আচ্ছা বৃষ্টি, তুমি ওকে সত্যি ডাক দাও না? আমি ডাক দিয়েছিলাম, সে শোনেনি। আচ্ছা ভাই, এখন শুনতে পারতেছেন? হ্যাঁ, এখন কি সুন্দর শুনলাম, ভাবির কণ্ঠ কত সুন্দর। ধন্যবাদ ভাইয়া। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। এদিকে রনি সবকিছু নিয়ে আসলে বাসর ঘর সাজানো শুরু করে, আর বাইরে বসে বসে কথা বলতেছে বৃষ্টি আর নীল। আচ্ছা পরি, একটা কথা বলো, আমি আবার তোমাকে হারিয়ে ফেলবো না তো?
আমি তোমাকে ফেলে রেখে চলে যাওয়ার জন্য তো আসিনি। আমি তোমার কাছে একেবারে থাকবো বলেই এসেছি, আর ইসলামের নীতি মেনে বিয়ে করলাম। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, তোমার পরিবারের লোকজন যদি কখনো তোমাকে নিয়ে যায়, তাহলে আমি তোমাকে কি করে খুঁজবো? যদি আমি তোমাকে কখনো ছেড়ে যাই বা আমাকে খুঁজে না পাও, হ্যাঁ বলো, তখন আমি কি করব? এই জিনিসটা ধরো, এটা হাতে নিয়ে আমার নাম 3 বার বলবা, তাহলে আমার আম্মু তোমার সামনে ছবির মতো ভেসে উঠবে। কি করতে হবে তোমাকে সব কিছু বলে দেবে, তবে খবরদার এটা যেন অন্য হাতে না যায়। ঠিক আছে জানেমান। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। এদিকে বাসর ঘর সাজানো শেষ প্রায়। বৃষ্টি রূপে বসে আছে আর নীল ওর বন্ধুদের সাথে বাইরে কথা বলতেছে। এদিকে রানা কোথা থেকে খবর পায় বৃষ্টি নেই, সঙ্গে সঙ্গে এসে বলে, চাচি, বৃষ্টি কোথায়? ওকে তোমার চাচা এই রাজ্য থেকে বিতাড়িত করেছে। আমি আপনাদের চালও বুঝি? ভালোই ভালোই বলেন, আপনারা ইচ্ছা করে ওকে দুনিয়ায় পাঠিয়েছেন। হ্যাঁ বৃষ্টি, ওর ভালোবাসার মানুষের কাছে ছুটে গেছে। তাই নাকি? আমি এক্ষুনি নিয়ে আসতেছি, অপেক্ষা করেন, পরে আপনাদের দেখে নিব। রানা উপরের কথাটা বলেই হাওয়ার সাথে মিশে যায়। এদিকে নীল ওর বন্ধুদের সাথে বিদায় নিয়ে রুমে এসে দেখে বৃষ্টি নেই। যে নাই নাই। বৃষ্টি, কোথায় তুমি? এই বৃষ্টি, আমার সাথে মজা করিও না তো, আমি কিন্তু এমনিতেই ভয়ে আছি। বৃষ্টি কোনো শব্দই করছে না। নীলের চিন্তা আরো বেড়ে গেল। পারভেজ আর রনিকে ডেকে বিষয়টা খুলে বলে, দেখ না ভালো করে, কোথাও হয়তো লুকিয়ে আছে। আমি পুরো বাড়ি খুঁজেছি, কোথাও নেই। এখন আমি কি করে বলবো বল? আমার বাসরাতে মাটি হয়ে গেল। ভাবিকে খুঁজে বের কর, পরে এই রাতের কথা চিন্তা করিস। দেখি, তোরা কথা বলিস না একদম। আমি একটা জিনিস করে দেখি। নীল তখন বৃষ্টির বলে দেওয়া পথে হাঁটতে শুরু করে। ওই জিনিসটা হাতে নিয়ে 3 বার বৃষ্টির নাম বলতেই কোথা থেকে বিকট শব্দের সাথে সামনে এসে বলে, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো বাবা। আমি বৃষ্টিকে খুঁজে পাচ্ছি না। আপনি একটু দেখেন কোথায় গেল ও। দাঁড়াও, আমি এখনই দেখছি। বৃষ্টির মা দেখতে পায় রানা নীলের ছদ্মবেশে বৃষ্টিকে নিয়ে গেছে ওদের রাজ্যে। নীল, আমাদের ওখানে একটা ছেলে বৃষ্টি বিয়ে করতে চাইতো। ও তোমার রূপ ধরে এসে বৃষ্টিকে উঠিয়ে নিয়ে গেছে পরীর রাজ্যে। এখন আমি কি করতে পারি বলেন? তুমি বৃষ্টিকে ফিরে পেতে হলে আগামী 12 ঘন্টার মাঝে ওকে ফিরিয়ে আনতে হবে, না হলে রানা বৃষ্টির সর্বনাশ করে ফেলবে। আপনি শুধু উপায় বলেন, আমি বাকিটা দেখে নেব। তোমার হাতে থাকা কাঠিটা উল্টো করে 3 বার বৃষ্টি কোথায় পড়লেই তোমাকে সেখানে নিয়ে যাবে। তবে সাবধান, রানার সামনে পড়লে তোমাকে মেরে ফেলবে। আপনাদের দোয়ায় আশীর্বাদে আমার কিছু হবে না। আমি আমার বৃষ্টিকে ঠিকই ফিরে নিয়ে আসবো। ওকে বাবা, আমি তাহলে আসি। বৃষ্টির মা উপরের কথাগুলো বলেই সেখান থেকে হাওয়ার সাথে মিশে যায়। পারভেজ নীলকে জিজ্ঞেস করে, কি বললো বল, আমরা তো আর কিছুই শুনতে পারলাম না। বৃষ্টিকে যেই ছেলে পছন্দ করতো সেই রানা উঠিয়ে নিয়ে গেছে আমার ছদ্মবেশে এসে। কি বলিস? আচ্ছা এখন তাহলে কি করবি বল। আমাদের সেখানে যেতে হবে, দেরি হলে বৃষ্টির ক্ষতি হয়ে যাবে। দেরি না করে তাড়াতাড়ি চল তাহলে। চল তাহলে। আর রনি, তুই এখানে সবকিছু দেখে রাখিস, আমরা আসি। ওকে ঠিক আছে, তোরা সাবধানে যাইস কিন্তু। রনির কথা শেষ হবার আগেই নীল আর পারভেজ কাঠি ঘষা দিয়ে পরীর রাজ্যে চলে আসে। ওরা চারিদিকে তাকিয়ে সৌন্দর্য দেখতে থাকে। কিরে মামা, আমরা তো মেঘের উপরে দাঁড়িয়ে আছি, কত সুন্দর সুন্দর পরীরা ঘোরাঘুরি করতেছে। চুপ কর, কেউ যদি আমাকে দেখে বুঝতে পারে তখন সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে যেটা করতে এসেছিস সেটা কর। সেটাই। নীল ধীরে ধীরে ওর শাশুড়ির দেখানো পথে চলতে শুরু করে। এদিকে বৃষ্টিকে রানা নিয়ে এসে বেঁধে রেখেছে। রানা, তুই আমার সাথে মোটেও ভালো করতেছিস না। আমি এখন পড়ি নই, বরং কোনো এক মানবের বিয়ে করা বউ। চুপ, একদম চুপ। তোর চোখের সামনে ওকে মেরে ফেলবো। হারামজাদার জানে ভয় বলতে কিছুই নেই। ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। হেকেই বলে সত্যিকারের ভালোবাসা। মনে রাখিস তুই, আমাকে কিছু করলে ও তোকে ছাড়বে না।
সেটা আমিও দেখতে চাই ও কি করতে পারে আমার। শোন, ও মানব হলেও আমার ভালোবাসার শক্তি ওর সাথে আছে। আমার বিশ্বাস তোর সাথে লড়াই করেই ও আমাকে নিয়ে যাবে। সেটাই তো আমিও দেখতে চাই তোর ওই মানব কি করতে পারে আমার। তার আগে তোর বাপ মাকে দেখিনি, কত বড় সাহস আমার জিনিস দুনিয়ার মানুষের কাছে পাঠিয়ে দেয়। আমার বাবা মাকে কিছু বলিস না প্লিজ। তোর কি মনে হয় আমি তোর কথা শুনে ওদেরকে ছেড়ে দেব? মনের ভুলও না। রানা উপরের কথাগুলো বলেই হাতের ইশারা দেয় আর সঙ্গে সঙ্গে বৃষ্টির বাবা মাকে ধরে নিয়ে আসে। রানা, তোর এত বড় সাহস! আমাদের ধরে নিয়ে এসেছিস, তুই ভুলে গেছিস আমি এই রাজ্যর রাজা। থামেন তো চাচা, আমি কুল্লি মারি আপনার রাজাগিরির। আমি এতদিন কিছুই বলিনি বৃষ্টিকে আমার সাথে বিয়ে দিবেন বলে। না, আপনারা তো পোল্ট্রি নিয়ে ফেলছেন। তোর মতো ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব তুই ভাবলি কি করে? সেটাই তো এখন দেখাবো। এই তোরা এদের বন্দি কর, দুজনের চোখের সামনেই বিয়ে করব। রানা, ওর ক্ষতি করিস না, ওর বিয়ে হয়ে গেছে মানুষের সাথে। তুই ওর সাথে কিছু করতে গেলেই জ্বলে পুড়ে মরবি। চাচি আম্মা এভাবে বলেন না তো, আমি ওই আগুনে জ্বলতে চাই, এই তো এই খেলার আয়োজন করেছি। বৃষ্টির স্বামী এসে তোকে শায়েস্তা করবেই দেখিস। ওর কি পাকা আছে নাকি যে ওর নাচতে নাচতে এই পরীর রাজ্যে চলে আসবে? পাখা হয়তো নাই, তবে আমার ভালোবাসার ওর সাথে আছে। এই ভালোবাসার শক্তি দিয়ে ও এখানে আসবে। সে আমি দেখে নেব সেইখানে কিভাবে আসে আর তোকে সাথে নিয়ে কিভাবে বেঁচে ফিরে। এদিকে নীল আর পারভেজ ঘুরতে থাকে, তবে বৃষ্টি কোথায় সেটা বুঝতে পারে না। হঠাৎ নীল সামনে একটা আয়নার মতো দেখতে পায়, যেখানে গিয়ে মনের কথা বললে জানা যায়। নীল গিয়ে আয়নার সামনে গিয়ে বলে, আয়না, তুমি দেখিও না আমার বৃষ্টি কোথায় আছে আর আমি কিভাবে সেখানে যাব। নীলের কথা শুনে সঙ্গে সঙ্গে আয়নায় বৃষ্টির ছবি ভেসে ওঠে, আর কিভাবে যাবে সেটারও ম্যাপ ভেসে ওঠে। নীল খুশি হয়ে পারভেজকে জড়িয়ে ধরে। বন্ধু, আমি আমার বৃষ্টিকে পেয়ে গেছি। আগে তো খুঁজে বার করি, পরে খুশি হয়ে যেটা সেটা বলিস। তাহলে চল ওই পথ ধরে হাঁটি। তারপরে ওরা ওই পথে হাঁটতে শুরু করে। দেখতে দেখতে ওই মহলের সামনে চলে আসে। এদিকে বৃষ্টি ও উপস্থিত সবাই ওদের আয়নায় দেখতে পায়। বৃষ্টি তো নীলকে দেখে সেই খুশি। দেখেছিস আমার ভালোবাসার কতটা ক্ষমতা? আমার স্বামী আমাকে এখানে নিতে আইছে। তোর মনের মানুষ ভালোবাসার ক্ষমতা দেখিয়েছে, আমি দেখাবো শয়তানি শক্তি। রানা উপরের কথাগুলো বলেই হাতের ইশারায় নীল ও পারভেজকে উপরে তুলে ওইখানে নিয়ে আসে। নীল বৃষ্টিকে দেখে বলে, বৃষ্টি, তুমি এখানে? আর আমি কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি তোমাকে। তুমি এসেছো? এই তোরা ড্রামা বন্ধ কর, তোর কি জানে একটুও ভয় নেই? মরার জন্য এখানে চলে এসেছিস? আমি নিজে থেকে এখানে আসিনি রে, আমাকে তোর মৃত্যু এখানে নিয়ে এসেছে। পায়ের নিচে মাটি নেই আর তুই আমাকে মারার হুমকি দিচ্ছিস? আমার পায়ের নিচে মাটি না থাকলে কি হবে? আমি তো তোকে মারবই, সেটা যে কোনো ভাবেই। আমার বিয়ে করা স্ত্রীর শরীরে হাত দিয়েছিস, তোর সাহস কত বড়! কথায় আছে না, পাগলের সুখ মনে মনে। আর তোর বউয়ের গায়ে এখনো হাত দেয়নি, তোর সামনে গায়ে হাত দেবো বলে অপেক্ষা করতেছিলি। ভুলে এমনটা করিস না, তোর হাত আমি কেটে ফেলবো। সেটা পরে দেখা যাবে, আগে দেখ তোর বউয়ের শরীরে কোথায় কোথায় হাত দিয়ে মজা নেই। তুই দেখ, লুচির মতো ফুল। উপরের কথাটা বলি রানা বৃষ্টির দিকে এগিয়ে যায়। বৃষ্টির শরীরে হাত দিতে বৃষ্টির চোখ বন্ধ করে ফেলে। এদিকে নীলের শরীরে হুট করে অলৌকিক শক্তি এসে পড়ে, যার কারণে হাত টান দিতে সব বাঁধন ছিঁড়ে যায়। নীলের এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। নীল দৌড়ে গিয়ে রানার বুকে একটা লাথি মারে আর বৃষ্টিকে নিজের কাছে নিয়ে বলে, তোকে আগেই সাবধান করছি, ওর শরীরে স্পর্শ করার মতো সাহস করিস না। তুই তো আমার কথা শুনলি না, এবার মাটির মানুষের হাতেই গরম গরম মায়ের খা। নীল উপরের কথাগুলো বলেই মারতে থাকে, সবগুলোরই মেরে তক্তা বানিয়ে ফেলে। রানা মায়ের খেতে খেতে এক পর্যায়ে সহ্য করতে না পেরে বলে, ভাই তুই আমার মাফ করে দে, তোর হাতের মায়ের আমার আর সহ্য হচ্ছে না। সবে তো মায়ের শুরু করলাম, বৃষ্টির স্বামী হিসেবে, তোর বোন জামাই হিসেবে মায়ের তো বাকি আছে।
না না, আমাকে আর মারিস না। বৃষ্টি বল না আমাকে যেন আর না মারে। দেখ আমি একেবারে শেষ। আমাকে কেন বলতেছিস? আব্বু আম্মুকে বল, তারা বললেই ও শান্ত হবে। চাচা চাচি, তোমরা বলো না ওকে আমাকে যেন আর এভাবে না মারে। কখনো বৃষ্টির সামনে আসবো না। বলতে হবে না, নীল তোকে আর মারবে না। তুই এখান থেকে চলে যা, আর যেন এই রাজ্যে তোকে না দেখি। আমি এক্ষুনি সবাইকে নিয়ে চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না। যা তাহলে। রান্না দৌড়ে সবাইকে নিয়ে চলে যায়। এদিকে নীল বৃষ্টির হাত ধরে চলে আসতে নিলে বৃষ্টির বাবা বলে, এই ছেলে থামো, কোথায় যাচ্ছ আমার মেয়ের হাত ধরে? আমার বাড়িতে চলে যাচ্ছি। তোমরা আর কোথাও যেতে পারবে না, এখানেই থেকে যাও। না আব্বা, আমি মানুষ হয়ে আপনার মেয়ের সাথে ভালোবাসা করি, আপনাকে অসম্মান করেছি, সেখানে এখানে থেকে আর সম্মান নষ্ট করতে চাই না। ছেলের জন্য বাবার সম্মান নষ্ট হয় না। বৃষ্টিমা, জামাইকে বলো না এখানে থেকে যেতে। বাবা, আমরা এখানে থাকতে পারবো না, বরং আমরা মাঝে মাঝে এসে তোমাদের দেখে যাব। তোমরাও সময় করে আমাদের দেখে আইসো। আচ্ছা, তবে কয়েকটা দিন থেকে জামাই বাবাজিকে নিয়ে সবকিছু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে যা। আমাদের আজকে বিয়ে হয়েছে, সেটা কি তোমরা ভুলে গেছো? আমরা কিছুই ভুলিনি, বরং তোদের জন্য আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি। তাহলে আজকের দিনটা থেকে যাই, তোমাদের জামাইও বলতে পারবে পরীর দেশে রাত কাটালাম। আচ্ছা তাহলে সেটাই হোক। তারপরে সবাই বৃষ্টিদের বাসায় চলে আসে। বৃষ্টির রুমে বসে। পারভেজ, দেখেছিস তোকে পরিরাজ্যে ঘোরালাম। আরে মামা, সব সময় সবার কাছে গর্বের সাথে বলতে পারুম। সেটাই। বৃষ্টি, কোথায় তুমি? কোথায় তো পেট ফেটে যায় যা অবস্থা। একটু অপেক্ষা করো, তারপরে দেখবো কত খেতে পারো। নিয়ে আসো, তারপরে দেখাইতেছি। নীলের কথা শেষ হতে না হতেই সব খাবার এনে হাজির। এত এত খাবার দেখে নীল আর পারভেজ তো অবাক, আর অবাক হবেই না কেন, এত খাবার কখনো চোখেও দেখেনি। নাও, বিয়ের দিনই শ্বশুর বাড়িতে দাওয়াত পাইছো, বেশ করে খাও। দেখেই তো পেট ভরে গেছে, খাবো আর কি। সেটা বললে তো হবে না, এই সব কিছু তোমাদের খেয়ে শেষ করতে হবে। দেখি। তারপরে ওরা খাওয়া শুরু করে। খাওয়া শেষ করে সবাই মিলে ঘুরে ঘুরে দেখে দুদিন থেকে ওরা দুনিয়ায় চলে আসে একদিন কাজ করার সময়। মামা, কি চান কপাল তোর, পরীর রাজ্যে বাসর রাত কাটাইলি। মামা, এটাই কপাল, এমনি এমনি তো আর পরিষদে ভালোবাসা করে নেই। যেমন সুন্দর বউ তেমন সুন্দর শ্বশুর বাড়ি। তোরা কিন্তু নজর দিস না আবার। আচ্ছা থাক, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, ভাবির মুখ না দেখলে যে তোমার ভালো লাগছে না সেটা মুই বুঝি। যা শালা। নীল বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে বৃষ্টি কাজ করতেছে। নীলের থেকে সব কাজ শিখে নিয়েছে, এখন সব কিছুই করতে পারে। আমার জান পাখিটা কি করে গো? এই যে দেখছো না, আমি ঘরের কাজ করতেছি। আমি তোমাকে শুধু শুধু কষ্ট দিই, যে মানুষটা কোনো কাজ করতো না আজ তাকেই সব কাজ করতে হচ্ছে। দেখো, আমার এত কষ্ট হচ্ছে না, আমি বরং কাজ করে খুব আনন্দ পাই। এই জন্য তো আমার মিষ্টি বউ পরি বউ। নীল বৃষ্টিকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। ওদের ভালোবাসার সংসার ভালোই কাটতে থাকে। মানুষ ও পরীর ভালোবাসা এভাবেই পূর্ণতা পেল। এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল খুঁজে পাওয়া যাবে না, তাই কেউ খুঁজতে গিয়ে সময় নষ্ট করবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।